আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ফর দ্য স্টুডেন্ট অফ ডিগ্রি লেভেল অ্যান্ড অনার্স লেভেল। অর্থাৎ যারা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, যারা অনার্সে কম্পালসারি ইংলিশের উপর পরীক্ষা দিবেন, গ্রামার সেকশনে রাইট ফ্রম ভার্বস অথবা কারেক্ট ফ্রম ভার্বসের উপরে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে প্রশ্নটা ঠিক যেভাবে থাকবে, যে দুই ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রথমত যে ABCD অর্থাৎ 5টা অথবা 4টা সেন্টেন্স আকারে কিন্তু রাইট ফ্রম ভার্বস আসবে, ব্র্যাকেটের ভিতরে ভার্বটা দেওয়া থাকবে, অথবা প্যাসেজ আকারে রাইট ফ্রম ভার্বস আসতে পারে। তো আজকের যে আলোচনা, যে টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে সেন্টেন্স আকারে রাইট ফ্রম ভার্বসের উত্তর দেখার চেষ্টা করব। তো প্রশ্নটা শুরুতে এভাবে থাকবে যে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, বাক্যগুলো দেখতে পাচ্ছি, এই বাক্যগুলোর যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সঠিক ফর্ম করতে হবে, এই ভার্বগুলো সঠিক করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, লিটন অ্যান্সার অল দ্য কোশ্চেন্স আই আস্কড। অর্থাৎ লিটনকে আমি যে প্রশ্নগুলো, সকল যে প্রশ্নগুলো করেছিলাম, সে সকল প্রশ্নের কী করছিল, সে উত্তর দিয়েছিল। তারপরে বি নম্বর বলা আছে, রানা অফেন মেক মিস্টেক। রানা প্রায় কী করে ভুল করে থাকে। তারপরে সি নম্বর বলা আছে, হ্যাড ইউ ওয়ান্টেড আই অ্যাসিস্ট ইউ। যদি তুমি চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে অ্যাসিস্ট শব্দের অর্থ সাহায্য করা, হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। তারপরে ডি নম্বর প্রশ্ন বলা আছে যে হ্যাড আই পস্ট মাস অল। যদি আমার প্রচুর পরিমাণে সম্পদ থাকতো তাহলে আমি কি করতাম, গরিবদের কি সাহায্য করতাম। তো এরকম প্রশ্ন থাকবে। এখন আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। তো রাইট ফ্রম ভার্বসে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা প্রায় অনেক শিক্ষার্থীরা আমরা ভুল করে থাকি যে রাইট ফ্রম ভার্বস অ্যান্সার করার পূর্ব শর্ত হচ্ছে টেন্স ভালো করে জানা। আমরা সবাই শুধুমাত্র টেন্স অ্যাক্টিভ সেন্সে জানি, কিন্তু প্যাসিভ সেন্সে আমরা টেন্স জানি না। আর টেন্স পড়ার ক্ষেত্রে শুধু স্ট্রাকচার মুখস্থ করলে কিন্তু হবে না। আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমাদের টেন্সগুলো চর্চা করতে হবে। এই টেন্স শুধু স্ট্রাকচার, শুধু টেন্স বলা হয় না, এই টেন্সের আবার কিছু বিষয় আমাদের জানতে হবে। টেন্স আমরা সবাই জানি যে টেন্স মূলত হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এই 3কে 4 ভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল 3 4 12টা টেন্স আছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 12টা টেন্সের স্ট্রাকচার শুধু মুখস্থ করলে হবে না, আমাদের আরও কিছু জানতে হবে। অর্থাৎ কিছু টেন্স মেকার কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো বেশি অনার্স এবং ডিগ্রি লেভেলে, বিশেষ করে এই সেন্টেন্স রাইট ফ্রম ভার্বসে বেশি করে প্রশ্ন চলে আসে। তো চলো শুরু করি। আমরা এটা অ্যান্সার করার আগে কিছু আমরা নোট দেখার চেষ্টা করি। তো এখানে অলওয়েজ যদি আমাদের শুধু এই 4টার উপরে, অর্থাৎ এই 4টা প্রশ্নের উপরে আমি কিছু নোট করছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। আর পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি চলে আসে। তো জানার চেষ্টা করি, বেসিক কিছু জানার চেষ্টা করি। কোনো সেন্টেন্স বা কোনো বাক্যে যদি অলওয়েজ পাওয়া যায়, অলওয়েজ শব্দের অর্থ হচ্ছে সর্বদা, রেগুলারলি শব্দের অর্থ হচ্ছে নিয়মিতভাবে, সামটাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে, অফেন শব্দের অর্থ হচ্ছে প্রায়, জেনারেলি শব্দের অর্থ হচ্ছে সাধারণত, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, অকেশনালি মানে মাঝে মাঝে, ইউজুয়ালি মানে সাধারণত, নর্মালি মানে সাধারণত। তাহলে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবারও বলতেছি, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি যদি কোনো সেন্টেন্সে আমরা পেয়ে যাই রাইট ফ্রম ভার্বসে, তাহলে বুঝবো যে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত করতে হবে। আমি আবারও বলতেছি, লিসেন টু মি এগেইন আই সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে অবশ্যই এস, ইএস অথবা আইএস যুক্ত করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার হয় তাহলে ওটাকে নেগেটিভ করার সময় অবশ্যই কী নিতে হবে, ডাজন্টের উপর মূল ভার্ব বসাতে হবে। আর প্রশ্ন বুঝলে সাবজেক্টের শুরুতে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের উপরে মূল ভার্ব বসাতে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি রানা অফেন মেক মিস্টেক, অর্থাৎ ওই প্রশ্নটা বি নম্বরটা আমি এখানে লিখে দিয়েছি, রানা প্রায় কি ভুল করে। তাহলে এই সেন্টেন্স বা এই বাক্যের মধ্যে এই অফেন ওয়ার্ডটা আমাকে বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গেল নাম্বার। তাহলে আমার যে অ্যান্সার করতে হবে, এই ভার্বের শেষে কী করতে হবে, এস যুক্ত করতে হবে। তাহলে মেক আছে, তাহলে আমার অ্যান্সার আমি লিখবো যে মেক্স। তা পরীক্ষার খাতায় আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং যেটা প্রশ্ন আসবে, ধরো রাইট ফ্রম ভার্ব 4 নম্বর আসে, 4 নম্বর লেখার পর শুধু এভাবে আমি মেক্স লিখতে পারি। অথবা আর একটা কাজ করলে ভালো হবে, পুরো সেন্টেন্স লিখে শুধু উত্তর মেক্স লিখে এটার নিচে আমি আন্ডারলাইন করে দিতে পারি। তো এটা অনেকে সময় যায়, অনেকে সময় সাপেক্ষ, অনেকে সময় মেনটেন করতে পারেন না আপনারা। তাহলে আপনারা যেটা কাজ করবেন, সরাসরি কি অ্যান্সার দিয়ে শুধু এই উত্তরটা লিখলেও কিন্তু হবে, ভুল হবে না।
তাহলে রানা ওপেন মেক মিস্টেক শেষে কি পাওয়া গেছে ফুল স্টপ, তাহলে ওপেন বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রানা থার্ড পারসন, তাহলে মেকের শেষে আমাদের যুক্ত করতে হবে কি এস। কিন্তু 2 নম্বর যদি আমরা একটু লক্ষ্য করি, 2 নম্বর যদি সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করি যে রানা নট অফেন মেক মিস্টেক, তাহলে এখানে অফেনটা বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে নট এসে বলতেছে এটা নেগেটিভ করা লাগবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা যদি নেগেটিভ করি তাহলে রানার পর আমাকে নিতে হবে সূত্র থেকে ডাজ নট নিতে হবে। তাহলে রানা ডাজ নট ওপেন, তাহলে এখানে মূল ভার্ব মেক লিখতে হবে। এখানে মেকের শেষে আবার এস যুক্ত করা যাবে না। কেন যাবে না? এখানে যেহেতু শুরুতে আমরা ডাজ নট নিয়েছি। কেন ডাজ নট আসলো? এই যে নট আছে, নট বলতেছে আমাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করো, আর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে প্রথম অবস্থায় টেন্সটা বলতেছে ওপেনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন সাবজেক্টের পরে হয় ডু নট অথবা আমাদের নিতে হবে ডাজ নট। তো শর্ত একটাই, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল নম্বর হয় তখন নেওয়া লাগবে সূত্র থেকে ডাজ নট, তারপরে মূল ভার্ব বসাতে হবে, মেক বসাতে হবে। যেমন একটু আগে দেখলাম মেকের শেষে আমরা এস যুক্ত করছিলাম। কেন এস যুক্ত করছিলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল নম্বর, সেজন্য ভার্বের শেষে আমরা এস যুক্ত করছিলাম। শর্ত একটাই, এটা অ্যাসার্টিভ ছিল বিদায় ভার্বের শেষে আমরা কি করছিলাম? এস। কিন্তু এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি, কিন্তু এটা নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার হয়, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ ছিল দেখি ভার্বের শেষে কি করছি? এস। আর এটা নেগেটিভ, সেজন্য নেওয়া লাগবে আমাদের ডাজ নট, তারপরে মূল ভার্ব বসাতে হবে আমাদের কি এখানে? মেক। তো পরীক্ষার খাতায় আমরা এইভাবে লিখতে পারি, পুরো সেন্টেন্স আকারে যেটা উত্তর হবে সেটা নিচে আন্ডারলাইন করে আমরা লিখতে পারি, অথবা আমরা শুধু নাম্বারটা লিখে শুধু আমরা এটা লিখতে পারি, ডাজ নট মেক লিখে আমরা আন্ডারলাইন করে দিতে পারি। এবার ওইটারে আবার দেখি যদি পরীক্ষার প্রশ্ন এটা যদি এইভাবে আসে যে রানা ওপেন মেক মিস্টেক, শেষে কী দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ওপেন এই ওয়ার্ডটা বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, আর এই যে প্রশ্নবোধক চিহ্ন এটা বলে দিচ্ছে এই সেন্টেন্সটাকে অবশ্যই প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে তৈরি করতে হবে। তাই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ধর্ম হচ্ছে সাবজেক্ট শুরুতেই ভার্ব বসবে। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রানা, সেজন্য শুরুতে আমাদের কি নিতে হবে? ডাজ নিতে হবে। এখানে ডু হবে না, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ নেব। তারপর রানা ওপেন মেক, মেকে তখন এস যুক্ত করা যাবে না, শুধু আমরা কি নেব? মেক নেব। কি নেব? আমরা শুধু মেক নেব, মেক মিস্টেক। ডাজ রানা ওপেন মেক মিস্টেক, রানা কি প্রায় ভুল করে? তাহলে এবার আমরা দেখার চেষ্টা করি। 1 নম্বরে ছিল রানা ওপেন মেক মিস্টেক, 2 নম্বর সেন্টেন্সে বলছিল রানা নট ওপেন মেক মিস্টেক, এখানেও ফুল স্টপ, এখানেও ফুল স্টপ। 3 নম্বর বাক্যে ছিল রানা অফেন মেক মিস্টেক, এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লক্ষ্য রাখবো যে অফেন এই ওয়ার্ডটা বলে প্রেজেন্ট ইনডিফিনিট, এই অফেন এটা বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই অফেন এটা বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু ঝামেলা হয়েছে এক জায়গায়। এটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে, এটা নট এসে এটা কী করা লাগবে? নেগেটিভ করা লাগবে। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা লাগবে। তাহলে সেই অনুযায়ী অ্যাফার্মেটিভ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল নাম্বার ভার্বের সঙ্গে কী করলাম? এস। এটা নট আছে, তাহলে এটা নেগেটিভ করলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে নিতে হবে ডাজ নট, আর মূল ভার্ব এখানে মেক বসাতে হবে। আর যেহেতু এটা প্রশ্ন বোঝাচ্ছে তাহলে ডাজটা শুরুতে আমাকে বসাতে হবে, আর এখানে মূল ভার্ব মেক মেকে রাখতে হবে। তো এটা হচ্ছে একটা বেসিক আলোচনা। আরও আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের কন্ডিশনালের উপরে রাইট ফ্রম ভার্বসের 2 থেকে 1টি প্রশ্ন প্রায় চলে আসে, প্লাস কারেকশনে এই প্রশ্ন চলে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে এই প্রশ্নগুলো চলে আসে। তো কন্ডিশনাল ইংলিশে সাধারণত 4 ধরনের হয়, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো আমি এখানে সংক্ষেপে কিছু লিখে দিয়েছি যে ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, অর্থাৎ শর্তযুক্ত বাক্যকে কিন্তু ইংলিশ গ্রামারে কি বলে? কন্ডিশনাল বলে। তো এখানে 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 4টি আমি কন্ডিশন লিখে দিয়েছি যে ই প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, অর্থাৎ ভার্বের যদি বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্মে থাকে অথবা মূল ভার্ব থাকে, তারপরে যে বাক্যটি হবে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, তখন এটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। কি বলবো? জিরো কন্ডিশনাল। তাহলে এটাকে আমরা বলতে পারি জিরো কন্ডিশনাল। তো অনার্স, নন ক্রেডিট, কম্পালসারি ইংলিশে এবং ডিগ্রি ইংলিশে মূলত যে ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল বেশি আসে, জিরোটা খুব কম আসে। জিরো কন্ডিশনাল আসে যখন ভার্সিটি এডমিশন, কোনো জবের এডমিশন, ব্যাংকের পরীক্ষা, বিজনেস পরীক্ষা, এটা ফার্স্ট থেকে আসে। কিন্তু প্রচলিত যে ট্র্যাডিশনাল যে পরীক্ষাগুলো হয়, যে ডিগ্রি পরীক্ষা এবং অনার্স, নন ক্রেডিট, কম্পালসারি ইংলিশ পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল বেশি আসে। তা ফার্স্ট কন্ডিশনাল কোনটা? যখন ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরের বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তার মানে ই প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব যদি পাওয়া যায়, তাহলে পরের যে বাক্যের গঠন হবে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপরে আমাদের মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমাদের নিতে হবে। আর এটাকে বলে গ্রামারের ভাষায়, ইংলিশের ভাষায় এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কোনটি? ই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব। আগেটা যেমন মূল ভার্ব দেখলাম, এখানে থাকবে কি? পাস্ট ভার্ব। অর্থাৎ এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে পরের যে গঠন হবে সাবজেক্টের পুরো উড, কুড, মাইট, খুশি যে কোনো একটা আমাদের নিতে হবে। আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো আমরা একটা নিতে পারি, তারপরে কি বসা লাগবে? মূল ভার্ব। তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল। তাহলে প্রথম এটা আমরা দেখলাম ফার্স্ট কন্ডিশনাল, এটা হলো কি? সেকেন্ড কন্ডিশনাল। আর এটাকে বলা থার্ড কন্ডিশনাল।
তো থার্ড কন্ডিশনালটা একটু দেখার আমরা চেষ্টা করি যে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যদি পেয়ে যাই, তাহলে পরের গঠন হবে সাবজেক্টের উপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা আমাদের নিতে পারি, ধরাবাধা কোনো নিয়ম নাই। তারপরে ভিপিপি, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের নিতে হবে। অনেকে ভিপিপিকে আমরা ভি3 বলি। তো যদি ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি মানে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল পাওয়া যায়, অর্থাৎ এটা যদি পাস্ট পারফেক্টেড হয়, তাহলে পরের গঠন হবে সাবজেক্টের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ উপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের লিখতে হবে। তো পরীক্ষায় হয় এটা থাকবে, এইটা গঠনে আমাদের অ্যান্সার করতে হবে, অথবা এটা থাকতে পারে, এটা অ্যান্সার করতে হবে। পরীক্ষা হয় এটা থাকবে, এটা অ্যান্সার করতে হবে, অথবা এটা থাকতে পারে, ওটা অ্যান্সার করতে হবে। তো প্রথম যেটা দেখলাম এটা জিরো কন্ডিশন, এটা তেমন একটা আসে না। তো আমাদের পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বেশি আসে। তো এই থার্ড কন্ডিশনাল একটু ঝামেলা আছে, অনেকে এটা বুঝতে পারে না। তাহলে অনেকে প্রথমটা এভাবে শুরু হতে পারে যে হ্যাড সাবজেক্ট হ্যাডের পর, যে প্রথমে ইফ সাবজেক্ট হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা হ্যাড সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড সাবজেক্ট তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পেয়ে যাই, তাহলে পরের গঠন ঠিক এটাই হবে। তাহলে শুরুটা অর্থাৎ থার্ড কোয়েশ্চেন শুরুটা হয় এভাবে শুরু হতে পারে, নতুবা এই হ্যাড দিয়ে শুরু থাকতে পারে, হ্যাড দিয়ে থাকতে পারে। ইফ দিয়ে থাকলে কি হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা যদি ইফ না থাকে তাহলে হ্যাড সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই দুটো প্রথমে থাকতে পারে, হয় এটা থাকবে নতুবা এটা থাকবে। তাহলে এই দুটোর যে কোনো একটি থাকলে পরের যে গঠন করবো সাবজেক্টের উপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ উপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। তো এখানে প্রশ্নে দেওয়া আছে যে হ্যাড ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, তাহলে এখানে কমা দেওয়া আছে, তার মানে এটা একটা ক্লোজ। তারপরে আই অ্যাসিস্ট ইউ, আমি তোমাকে কি করব, সাহায্য করতাম, যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এইখানে আমরা যেটা লক্ষ্য করি যে হ্যাড, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে হ্যাড, ইউটা হচ্ছে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পরের যে আমরা বাক্য গঠন করবো, তাহলে আমাদের সাবজেক্ট, তো সাবজেক্ট প্রশ্নে দেওয়া আছে আই, তাহলে সূত্র থেকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি নিয়ে মূল ভার্বের কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু আই দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সূত্র থেকে যে কোনো একটি নিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবো। তাহলে অ্যান্সার হবে, আমরা মনে করো প্রথমটাই নেই উড হ্যাভ, আর এসটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অ্যাসিস্টেড। তাহলে এটা হলো থার্ড কন্ডিশনাল, অর্থাৎ এটার মধ্যে পড়লো। তাহলে কিভাবে পড়লো, যে প্রথমে কি হ্যাড মিলে গেছে, সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে গেছে, তাহলে পরের গঠন সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্ট দেওয়াই আছে, তাহলে আমরা উড হ্যাভ নিয়ে অ্যাসিস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত করলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হবে উড হ্যাভ অ্যাসিস্টেড। তাহলে আরেকটা আমরা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে 2 নম্বর উদাহরণ আমি লিখে দিচ্ছি যে হ্যাড আই পজড মাস্ট ওয়েল, যদি আমার প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকতো, বা আমার অধিকারে থাকতো, বা আমার যদি প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকতো, তাহলে আমি গরিবদের কী করতাম, সাহায্য করতাম। তাহলে আগেরটার মতোই কিন্তু এটা আমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ এখানে হ্যাড, এই যে আমরা এখানে পাইছি থার্ড কন্ডিশনালে হ্যাড, তারপরে সাবজেক্ট, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট আই, তারপরে ভার্বের কি 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের পিপি দেওয়া আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে গেছি। তাহলে যে পরের যে গঠনটা হবে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে কি আমাকে নিতে হবে, পরের গঠন উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই প্রশ্ন যদি লক্ষ্য করি যাই, তাহলে এখানে সূত্র থেকে নেওয়া লাগবে আমাকে উড হ্যাভ, আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে কী করতে হবে, হেল্পড। তাহলে এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। যে লিটন অ্যান্সার অল দ্য কোশ্চেন্স আই আস্কড, মানে আমি যতগুলো প্রশ্ন লিটনকে জিজ্ঞাসা করতাম সে সবগুলো উত্তর দিয়েছিল। তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করি যে এইটা একটা ক্লোজ, এটার ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, আর এখানে একটা ভার্ব দেওয়া আছে, যেহেতু এটা অতীত বুঝাচ্ছে, তাহলে অ্যান্সারের পাস্ট ফর্ম আমরা এখানে লিখবো অ্যান্সার্ড, শেষে ইডি যুক্ত করব। তাহলে এটা আমার অ্যান্সার হলো। আমাদের লক্ষ্য রাখতে হবে যদি ক্লোজটা যদি পাস্ট টেন্স বোঝায়, তাহলে পরের ভার্বটা এই সামনের ভার্বটা পাস্ট ফর্মে করতে হবে। তাহলে এখানে লিটন অ্যান্সার অল দ্য কোশ্চেন্স আই আস্কড, মানে আমি যতগুলো প্রশ্ন লিটনকে জিজ্ঞাসা করছিলাম সবগুলো উত্তর দিয়েছিল। যেহেতু অতীত বোঝাচ্ছে, এটা একটা ক্লোজ, এটা ভার্ব পাস্ট বোঝাচ্ছে, তাহলে এটারও আমরা ব্র্যাকেটের ভার্বটার আমরা পাস্ট ফর্ম করে দেবো। এবং বি নম্বর একটু আগে আমি আলোচনা করেছি, উদাহরণ আলোচনা করছি, রানা অফেন মেক মিস্টেক, তাহলে এখানে অফেন থার্ড পারসন, রানা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, আর অফেন বলতেছে, এই ওয়ার্ডটা বলতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করো। তাহলে অফেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওয়ার্ড, এগুলোকে বলা হয় টেন্স মেকার ওয়ার্ড। তাহলে রানা থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, তাহলে মেকের শেষে আমাদের যুক্ত করতে হবে, অ্যান্সার হবে মেক্স, MEKES মেক্স। তারপরে সি নম্বর অ্যান্সার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাড সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা আছে থার্ড কন্ডিশনাল, তাহলে পরের গঠন হবে উড হ্যাভের পর ভার্বের 3 করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট দেওয়া আছে, আমি শুধু অ্যান্সার লিখবো যে উড হ্যাভ, তাহলে অ্যাসিস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অ্যাসিস্টেড, শেষে ইডি যুক্ত করলে আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে যে দুটো থার্ড কন্ডিশনাল বোঝাচ্ছে।
এবার যদি ডি নম্বর অ্যান্সার করি যে হ্যাড আই পস্ট মাস্ট হল, যদি আমার প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকতো আমি গরিবদের কী করতাম, সাহায্যও করতাম। তাহলে এখানে হ্যাড সাবজেক্ট ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল। তাহলে পরের যে গঠন হবে সাবজেক্টের উপরে উড হ্যাভ অথবা আমরা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের পর ভার্বের আমাদের পাস্ট পার্সন ফর্মে বসাতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে সাবজেক্ট দেওয়া আছে, আমি এখানে বসাই যে উড হ্যাভ, হেল্পের পাস্ট পার্সন ফর্ম আমাকে বসাতে হবে হেল্প। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিদিন ক্লাস আপলোড দিয়ে থাকি ফেসবুক এবং ইউটিউবে। তো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।